হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আজকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার আগের দিন যতদূর হয়েছিল তারপর থেকে টেস্ট পেপার করানো হবে। ঠিক আছে, তোমরা আশা করছি খুব ভালো করে পড়াশোনা করছো বা আমার ক্লাস বুঝতে পারছো। মানে আমি যেইভাবে এক্সপ্লেন করে তোমাদেরকে বলছি বা তোমাদেরকে যে আগে পড়িয়েছি সেই অনুসারে তোমাদের টেস্ট পেপার করতে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। আর যারা নতুন দেখছো বা আমার যারা ব্যাচের স্টুডেন্ট তাদের আশা করছি প্রবলেম হচ্ছে না। আর নতুন যারা আমাকে ইউটিউবে দেখছো, কারণ এই ক্লাসটা ইউটিউবে যাবে বলেই আমি এই ইন্ট্রোডাক্টরিতে বলছি, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লাসই কি হয় কি ইউটিউবে সবসময় ক্লাস আসে না, বাকি হচ্ছে কি বলে এমনি নর্মাল ক্লাসে হয়ে যায়, তারপর কোনো কোনো ক্লাস ইউটিউবে আসে। এবার আমি সব স্টুডেন্টকেই বলতে চাই যারা ধরো ক্লাস মাধ্যমিক দেবে, আমাদের ক্লাস 11-এর ব্যাচ মার্চ মাস থেকে শুরু হবে। ওই মার্চ মাসে যারা রেজিস্ট্রেশন করতে চাও মানে নিট বা জেইর জন্য 1 মার্চ থেকে নতুন ক্লাস শুরু হবে। তো ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিটের জন্য, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস জেইর জন্য একদম আপ টু জেই অ্যাডভান্স, মানে তোমাদের 2 ইয়ার্স এর কোর্স, যেই কোর্সটা মার্চ থেকে শুরু হবে। তোমরা কেউ যদি জয়েন করতে চাও তো আমাকে কল করো বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ইনকোয়ারি করো বা ডাইরেক্ট আমাকে কল করো। তাহলে তোমরা হচ্ছে কি বলে যারা ইউটিউবে দেখছো আমাকে, তাদের যে টেস্ট পেপারের যে প্রবলেম আছে সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। মানে তোমরা রেজিস্ট্রেশন করলে তবেই তোমরা ওই ক্লাসটাতে জয়েন করতে পারবে। মানে এই যে টেস্ট পেপার আমাদের সিরিজ চলছে, সব ক্লাস আমাদের ইউটিউবে আসে না, কারণ ইউটিউবে সব ক্লাস আমরা দিতে বা রেকর্ড করতে বা যাই হোক না কেন টাইম নেই। তো ক্লাস ব্যাচে হয়ে যায়। যেই ক্লাসগুলো তোমরা দেখছো এটা 2 দিন আগে 3 দিন আগের ক্লাস করা। ঠিক আছে, তোমরা হচ্ছে কি বলে যারা ফ্রিতে টেস্ট পেপার করতে চাও, যাদের কোনো টিচার নেই বা যাদের হচ্ছে তোমার কি বলে টেস্ট পেপার করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তারা যদি পরবর্তীকালে সায়েন্স নিয়ে নিট যেই দিকে টার্গেট থাকে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য মার্চ মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। আর 12-এর ক্লাস শুরু হবে 8ই মার্চ, আর 1 মার্চ থেকে শুরু হবে 11-এর ক্লাস। যারা 2028 সালে মানে 2028-এ যেই নিট দেবে তাদের জন্য রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যদি এখন রেজিস্ট্রেশন করো তাহলে তুমি তোমার যে মাধ্যমিকের টেস্ট পেপারে যে করতে গিয়ে প্রবলেম হচ্ছে সায়েন্স ম্যাথসে, সেই সায়েন্স ম্যাথসের ক্লাসটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ তুমি ইয়োর কেমিস্ট্রি ল্যাবের স্টুডেন্ট হয়ে রয়েছো, সেখান থেকে তোমার যে মাধ্যমিকের যা ডাউট আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো, বা প্রয়োজন পড়লে তোমাকে নোটও দেওয়া হবে, যেই নোটটা পড়লে তুমি মার্কস পেতে খুব ইজি হবে। বুঝতে পারলে? মানে তোমার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2 ইয়ার্স এর কোর্সে, কিন্তু তুমি এই যে 2-3 মাস মাধ্যমিকের আগে যে ক্লাসটা করবে সেই টোটাল ক্লাসটা ফ্রিতে পাবে, এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। বোঝা গেল? চলো আজকের ক্লাস শুরু করা যাক। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে Cu2 পজিটিভের গাঢ়ত্ব, মানে রিয়াকশনটা কি হয়, কপার সালফেট কিভাবে ভাঙে। দেখো, আমি কোশ্চেনটা বলার আগে আমি এর কিছু স্টেটমেন্ট বলছি। CuSO4 এটা ডিসোসিয়েট হলে তোমার হয়ে যাচ্ছে Cu2 পজিটিভ প্লাস SO4 2 নেগেটিভ। এবার এর জলীয় দ্রবণ বলছো, তার মানে H2O-টাও কি হবে, ডিসোসিয়েট হবে, H প্লাস OH মাইনাস। এবার আমরা কি জানি, ক্যাথোডে কি যায় ক্যাটায়ন আর অ্যানোডে যায় অ্যানায়ন, তাই তো? হ্যাঁ কি না? তার মানে আমার এখানে কপারের পরিমাণটা গাঢ়ত্বটা বাড়বে না কমবে? কপারের তড়িৎদ্বার নিচ্ছ আর হচ্ছে তোমার আয়ন অনুসারে এটা বাড়ছে। এখানে ভালো করে মাথায় রাখো যে CuSO4 ডিসোসিয়েট হয়ে Cu2 পজিটিভ, এটা কোথায় যাবে, ক্যাথোডে যাবে, তাই তো? হ্যাঁ কি না? আর SO4 2 নেগেটিভটা তোমার মানে এর বিক্রিয়াটা কি হয়, কপার তড়িৎদ্বারে ক্যাথোড বিক্রিয়াটা হয় তোমার Cu2 পজিটিভটা ক্যাথোডে যাচ্ছে, তার মানে দুটো ইলেকট্রন নিয়ে কপার জমা হচ্ছে। আর অ্যানোডের বিক্রিয়াটা দুটো ইলেকট্রন ছাড়ছে Cu2 পজিটিভ প্লাস ইলেকট্রন 2 ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়াটা, এটা হচ্ছে তোমার ক্যাথোড বিক্রিয়া।
ক্যাথোড, আর এটা অ্যানোড। অ্যানোডের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে। এবার দেখো এখানে শুধু তোমার গাঢ়ত্বের কথা বলেছে CO2 পজিটিভের। CO2 পজিটিভের গাঢ়ত্ব বৃদ্ধি কি করে পাবে? কারণ কপার সালফেট যত মোল নিয়েছো বা যত অ্যামাউন্ট নিয়েছো তার থেকে এক্সট্রা তো কপার তো আর দিচ্ছ না, মানে কপার তড়িৎদ্বার নিয়েছো, মানে সলিউশনের মধ্যে যা রয়েছে সেটাই থেকে যাচ্ছে। তুমি যদি এক্সট্রা আরো কপার সালফেটের মানে কপার দিতে তাহলে তোমার কি হতো, গাঢ়ত্বটা বাড়তো। এখানে দ্রবণের হচ্ছে তোমার যে সলিউশনটা হবে এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না বা পরিবর্তন হবে না। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? অ্যান্সার কোনটা হবে তোমার? এইটা অ্যান্সার হবে, কোনো পরিবর্তন হয় না। অপশন এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্রাসও পাবে না, বৃদ্ধিও পাবে না, কারণ আমার রিয়াকশনটা হচ্ছে এইটা। আমি এক্সট্রা মানে আলাদা করে আমি কোনো কিছু দিচ্ছি না, তার মানে পরিবর্তন হওয়ার কোনো তো চান্সই নেই গাঢ়ত্বের। এর পরের কোশ্চেনটা কি বলছে? শূন্যস্থান পূরণ করতে বলছে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, মানে কোশ্চেন নাম্বার বিভাগ ক্ষয়ে 2-15 নম্বর কোশ্চেন 2.15। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড গ্যাস ড্যাশ পাওয়া যায়। কি হবে অ্যান্সারটা? ড্যাশ গ্যাস পাওয়া যায়। এটা ড্যাশটা এখানটায় হবে, এই গ্যাসটা এখানটা লেখো, ড্যাশ গ্যাস পাওয়া যায়। ড্যাশটা পরে দিয়ে দিয়েছে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, তো লিখে ফেলো রিয়াকশনটা কি হবে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ড্যাশ গ্যাস রূপে পাওয়া যায়। কি হয় দেখো, আমি আগের অ্যাকোয়া সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা ডিসোসিয়েট হচ্ছে Na+Cl-, ঠিক আছে, আর H2O ডিসোসিয়েট হচ্ছে H+OH-, H+ আর OH- ডিসোসিয়েট হলে H+OH- ডিসোসিয়েট হচ্ছে। এবার কি যাই, ক্যাথোডে যাই কি ক্যাটায়ন, মানে Na+টা তোমার কোথায় চলে যাবে? ক্যাটায়নে চলে যাবে। মানে ক্যাথোড বিক্রিয়া যেটা হবে, ক্যাথোড বিক্রিয়া যেটা আমি ইংলিশে লিখলাম কারণ এটা হচ্ছে তোমার কোশ্চেনের মধ্যে অ্যান্সার মানে প্রয়োজন নেই, মানে কনসেপ্টটা তোমাকে জানতে হবে কিন্তু আলাদা করে কোনো প্রয়োজন নেই। তার মানে ক্যাথোডে যাচ্ছে তোমার Na+, এ কি করবে, ইলেকট্রন ছাড়বে না নেবে? ইলেকট্রন নিয়ে Na হবে, তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার রিডাকশন, যেহেতু ইলেকট্রন নিচ্ছে, ঠিক আছে। আর অ্যানোড বিক্রিয়াটা কি হবে? অ্যানোড হচ্ছে তোমার ক্লোরিনটা যাবে, Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl হবে, আর দুটো Cl অ্যাটম অ্যাটাচ হয়ে তোমার Cl2 হবে। এটা হচ্ছে অ্যানোডে হচ্ছে। এখানে হয়ে যাচ্ছে তোমার অক্সিডেশন, কারণ এই ইলেকট্রন ছাড়ছে, মানে এটা Cl নেগেটিভ, ঠিক আছে। এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে, তার মানে আমি কোন গ্যাস পাচ্ছি? ক্লোরিন গ্যাস পাচ্ছি, নাকি না? তার মানে তোমার উত্তরটা কি হবে এখানে? ক্লোরিন গ্যাস। বোঝা গেল না? বোঝা গেল না? আমি ওই সাইডে করে দিয়েছি কোশ্চেনটার, মানে হচ্ছে তোমার ক্লোরিন লেখো, তোমার এখানে Cl2 গ্যাস, বা এটা লেখো ক্লোরিন। এই বেঙ্গলি স্পেলিংটা ঠিক আছে তো? হচ্ছে তোমার স্পেলিংটা যেটা, হ্যাঁ ক্লোরিন গ্যাস হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেনটা দেখো, বিভাগ ঘয়েতে আছে 642 পেজের বিভাগ ঘ, কি বলছে? ব্রোঞ্জের মুদ্রার উপর রূপার প্রলেপ দিতে হবে। ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক হিসাবে কি কি পদার্থ ব্যবহার করবে, কি কি পদার্থ ব্যবহার করবে? এখানে দুটো কোশ্চেন আছে, আগে 4.10 আগে হোক আর অথবাটা তারপর বলছি। আগে বলো, ব্রোঞ্জের মুদ্রার উপরে আমি কি বলেছিলাম যে যার ওপর প্রলেপ দিতে হবে সেটাকে ক্যাথোডে ইউজ করতে হবে, আর যা দিয়ে প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে ইউজ করতে হবে। তার মানে তুমি এখানে ক্যাথোডের প্রলেপ দিতে, মানে ক্যাথোডে তাহলে কি হবে? ক্যাথোডের কোনটা ইউজ করছো তুমি? ক্যাথোডে ব্রোঞ্জের মুদ্রা,
যা লেখা রয়েছে ব্রোঞ্জ বা তামা, এরকম ভাবে কোশ্চেনটা আসে। ঠিক আছে, ব্রোঞ্জের মুদ্রা, এই ব্রোঞ্জের জায়গায় তামার মুদ্রাও বলতে পারতো, একই হবে। অ্যানোডে তাহলে ব্যবহার করছো তুমি বিশুদ্ধ, অ্যানোডে ব্যবহৃত হচ্ছে তোমার বিশুদ্ধ রূপ বা রূপা, বিশুদ্ধ রূপ লেখো, বিশুদ্ধ রূপ, এটা অ্যানোডে গেল। তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য রূপে, তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করছো পটাশিয়াম, এরকম স্পেলিংটা ঠিকঠাক লিখবে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, আর্জেন্টো বর্গীয় জয় হস্যই না, জেন্টো, জেন্টো সায়ানাইড, মানে এর মলিকুলার ফর্মুলাটা এখানে স্পেলিংটা ঠিকঠাক লিখবে কিন্তু, পটাশিয়াম AgCN এর হোল 2, এটা ঠিক আছে, এটা হচ্ছে এর মলিকুলার ফর্মুলা। এইটা লিখলে তবে তোমাকে 3 মার্কস দেবে। 3টে কোশ্চেন একদম তোমাদের এখনের যে কোশ্চেনের যে অ্যান্সারের ফরম্যাট, ডিটো সিবিএসসি ফরম্যাট। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো না, সিবিএসসি বোর্ডেতেও এক একটা কোশ্চেনে 3টে করে কোশ্চেন থাকে, মানে 3 নাম্বার 3খানা কোশ্চেন। এখানেও দেখো 3টে কোশ্চেনই জিজ্ঞেস করেছে। পরের কোশ্চেনটাই দেখো, মানে একই লাইনের ভেতর 3টে কোশ্চেন, মানে 3টে পয়েন্টে তুমি একদম 3 নাম্বার পেয়ে যাবে। কতটুকু লেখা আছে, মানে একটা কর্নারের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তুমি শুধু এখানে দাগ নাম্বারটা যেটা লিখবে 4.10 কোশ্চেন নাম্বার, এটাই বড় করে থাকবে, মানে কোশ্চেন তুমি যে 3টে লাইন লিখবে তোমার 3 মার্কস। মানে এই চ্যাপ্টারটা এতটাই ইজি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার এর যত নম্বর কোশ্চেন আসছে 3 নাম্বার, ওইদিকে 2 নাম্বার, একটা এমসিকিউ, মানে 1.5 পেজে এর মধ্যে তোমার 6 নম্বরের অ্যান্সার হয়ে যাবে। রিয়াকশন দিলে আরো 2 লাইন বাড়বে, ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া, আর তো কিছু স্টেটমেন্ট লিখতে হচ্ছে না। এটা গেল, তাহলে মানে প্রথম কোশ্চেনটা গেল। এবার অথবাটা দেখো, অথবাটা কি বলছে যে ধাতু নিষ্কাশনে, মানে আমি নেক্সট পেজে নিয়ে এসেছি 642 4-10 অথবা। আর একটা যেটা এখানে কোশ্চেন মার্ক যখন দেবে, এই যে অথবা ছিল, শুধু অথবা লিখবে না কিন্তু, 4-10 মানে 4.10 এর অথবা, এরকম ভাবে কোশ্চেন মার্ক করো তো, না করো না? হ্যাঁ, মানে এইটা মাথায় রাখবে, শুধু অথবা লিখে দিলে মানে দাগ নাম্বারটা ঠিকঠাক করে লিখতে হবে পরীক্ষার খাতাতে, যে যদি অথবার কোশ্চেন থাকে তাহলে কোন কোশ্চেনের অথবা সেইটা লিখতে হবে, যে 4.10 অথবা। এবার এখানে কোশ্চেনটা কি আছে, মানে লেখার টাইমে বলছি, ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ আলোচনা করো, ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ আলোচনা করো। কি লিখবে? ধাতু নিষ্কাশন পদ্ধতিতে, নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ আলোচনা করতে বলছে। এবার বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ আলোচনা করো এবং তড়িৎ লেপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করো। মানে এখানটা এই লাইনটা 2বার হয়ে গেছে, হ্যাঁ, এই লাইনটা 2বার, এটা লাইনটা বাদ। ঠিক আছে, মানে ধাতু নিষ্কাশন দেখো ওরকমই রয়েছে কোশ্চেনটা, ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ আলোচনা করো। মানে তুমি এটাকে, মানে এর ব্যবহারটা লিখতে হবে ধাতু নিষ্কাশনে, না আমাকে এখানে বলছে ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ, মানে পদ্ধতিটা যে তড়িৎ বিশ্লেষণ করছো, এখানে আমাকে ক্যাথোডে কি ইউজ করতে হবে, মানে পদ্ধতিটার, মানে ধাতুটা কোথায় জমা হবে ওইটা ব্যাখ্যা করতে হবে। মানে কোন ধাতুগুলোর তুমি তড়িৎ বিশ্লেষণ করতে পারবে, এখানটায় কি বলবে, তুমি যেটা বলছো ওটা তো হচ্ছে তড়িৎ লেপন হচ্ছে করা হয় কেন, কি কারণে। এখানে দেখো আমাকে সক্রিয় ধাতু, দেখো এটা যেহেতু 2 নম্বর বলেছে, ফার্স্ট হচ্ছে ধাতু নিষ্কাশন মানেটা কি,
আমি যে কোনো কোনো নেচারে আমরা ধাতু যেই ধাতুটা পাই তার সঙ্গে তো আরো কিছু মিক্স থাকে। যেমন ধরো আমরা যদি মাটি দেখি, মাটির মধ্যে শুধু তো তোমার মাটি নেই, তার সঙ্গে আরো কিছু মিক্সড আছে। ধরো এমনি সিম্পল কথাতে যদি বলি, মাটির সঙ্গে তুমি এরকম ছোট ছোট ইট পাচ্ছ, ঢিল পাচ্ছ, বা অন্য কোনো পাথর পাচ্ছ, আবার ধরো প্লাস্টিক পাচ্ছ, মাটির মধ্যে এগুলো সব রয়েছে। তো এই যে মিক্সচার হয়ে রয়েছে, এখান থেকে ধরো তুমি কোনো একটা পার্টিকেলকে সেপারেট করছো, মানে মানে পিওর ফর্মে পেতে চাইছো। এবার মানে ধাতু থেকে কি হয় কি, কোনো আকরিক থেকেই তুমি পিওর ধাতু পাবে। ওই ধাতুর আকরিক বলছে যে কোনো ধাতুর আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতুকে, মানে যেই ধাতুটাকে তুমি পৃথক করতে চাইছো, মানে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকেই ধাতু নিষ্কাশন বলে। মানে যখন ইমপিওর, মানে কোনো ধাতুর আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতুকে যখন তুমি পৃথক করছো, সেই পদ্ধতিটাকেই ধাতু নিষ্কাশন বলে। হ্যাঁ কি না? মানে ধাতুর আকরিক থেকে, মানে যেখানে ধাতুর সঙ্গে অন্য ধাতুও মিক্সড আছে, ঠিক আছে, সেইটা থেকে তুমি পিওর স্পেসিফিক একটি ধাতুকে সেপারেট করছো, সেই পদ্ধতিটাকে ধাতু নিষ্কাশন বলা হচ্ছে। মানে ডেফিনেশন বললে যে কোনো ধাতুর আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতুকে নিষ্কাশন করার পদ্ধতিকেই তোমার ধাতু নিষ্কাশন পদ্ধতি বলা হচ্ছে। এবার বলছে যে আকরিক মধ্যস্থ যেই অশুদ্ধিগুলো রয়েছে ওই ধাতুটা ছাড়া সেগুলোকে সেপারেট করে দিতে হবে, মানে সেগুলোকে সরিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা এর প্রয়োগ বলছে যে কি বলবে, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো কি তীব্র ধাতু, মানে তীব্র ধনাত্মক সক্রিয় ধাতু। ঠিক আছে, মানে কোন ধাতুগুলোকে তুমি নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এই লাইনটা লিখতে হবে। এবং ক্যাথোডে কোনটা জমা হচ্ছে, কোন মানে ধাতুর কি জমা হবে সেটা লিখতে হবে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হবে সেটা লিখতে হবে, তবে তোমার এর অ্যান্সারটা প্রপার হবে। তার মানে আমি কি লিখবো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আমি এখানে লিখে দিচ্ছি পরিষ্কারতে, ঠিক আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি হচ্ছে তোমার তীব্র কি ধনাত্মক, তড়িৎ ধনাত্মক সক্রিয় ধাতু, মানে তীব্র তড়িৎ ধনাত্মক কি লিখবে, তড়িৎ ধনাত্মক সক্রিয় ধাতুগুলিকে, মানে এগুলো হচ্ছে, মানে তোমাকে এরকম কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতুকে পৃথক করা যায়। অপশানে এর মধ্যে থেকে যে কোনো একটা থাকতে পারে, দিয়ে অন্য ধাতু দিতে পারে। দেখো এখানে কিন্তু কপার নাই কিন্তু, ঠিক আছে। এবার দেখো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুকে, মানে সক্রিয় ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পৃথক করা হয়, বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এই একটা লাইন লিখতেই হবে, মানে কোন টাইপের ধাতুকে তুমি তড়িৎ বিশ্লেষণ করে সেপারেট করবে কোন ধাতুর আকরিক থেকে। তারপর বলছে এদের মানে তড়িৎ বিশ্লেষণ, একটা তড়িৎ বিশ্লেষ্যর প্রয়োজন, সেই তড়িৎ বিশ্লেষ্যটা কি কি মানে কোন সল্টটা নেবে সেই লাইনটা লিখতে হবে। দেখো লেখার যে পয়েন্টগুলো বলছি, এই লাইনগুলো না লিখলে তোমাকে মার্কস দেবে না কিন্তু। তারপরে কি লিখবে, যে সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম এদের ক্লোরাইড বা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য ওর অক্সাইড যৌগকে গলিত অবস্থায় নিয়ে উপযুক্ত তড়িৎদ্বারে সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে সংশ্লিষ্ট ধাতুগুলোকে ক্যাথোডে জমা হয়। এই লাইনটা লিখতে হবে। কি লিখবে, দেখো এটা লেখা হয়ে গেল। এরপর লিখবে সোডিয়াম, পটাশিয়াম পিএ না কিন্তু কে, কিন্তু ক্যালসিয়াম, ঠিক আছে, ধাতুর ক্লোরাইড
এই ধাতুগুলোর তোমার কি নেবে তড়িৎ বিশ্লেষ্য রূপে? ধাতুর ক্লোরাইড, ক্লোরাইড কি নেবে? ক্লোরাইড লবণ, লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করে লবণকে, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তুমি লিখবে এর অক্সাইড, এর অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এর অক্সাইড যৌগকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য রূপে বা গলিত অবস্থায় নিয়ে উপযুক্ত তড়িৎদ্বারের সাহায্যে, গলিত অবস্থায় নিয়ে উপযুক্ত তড়িৎদ্বারের সাহায্যে, মানে এখানে কোন যে কোনো তড়িৎদ্বার হতে পারে, তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হলে সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষণ করা হলে সংশ্লিষ্ট ধাতুগুলিকে, মানে ওই ধাতুগুলো যেটা পৃথক করতে চাইছো, সংশ্লিষ্ট ধাতুগুলিকে ক্যাথোডে পাওয়া যায়, ক্যাথোডে জমা হয়, লিখে দাও। সংশ্লিষ্ট ধাতুগুলি ক্যাথোডে জমা হয়। লিখলে এই লাইনটা লিখতে হবে কিন্তু, নাহলে মার্কস দেবে না। এটা হচ্ছে প্রথমের পার্টটা, এই পার্টটার অ্যান্সারটা এবার দেখে নাও ভালো করে। বলছে তড়িৎ লেপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করো। কি লিখবে? তড়িৎ লেপনের, আগে বলো তড়িৎ লেপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করো। কোনটা বলবে? তড়িৎ লেপন মানে হচ্ছে তো সৌন্দর্য বাড়ি তোলার জন্য, এটা লিখতে হবে। অনেকগুলো আছে উদ্দেশ্য, মানে আমাকে যে কোনো প্রয়োজনীয়তা, তুমি লোহার মরচে ধরা পড়াটা লিখতে পারো, এটা আমি আর লিখতে দিচ্ছি না। এক প্রয়োজনীয়তাটা কি লিখবে? লোহার তোমার মরিচা পড়া থেকে রক্ষা করতে, এখানে কমপ্লিট লিখতে হবে যে লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করতে কি এখানে আর কি ব্যবহার করে? রক্ষা করতে এর ওপর, এই লোহার ওপর কিসের প্রলেপ দাও? লোহার ওপর জিঙ্ক বা নিকেল বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়। লোহার ওপর জিঙ্ক বা নিকেল বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়। এটা লিখলেও হবে। তুমি সোনা রূপার ব্যাপারটাও বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ কি না? এরপরে তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার হলো, অথবাটা হলো। এরপরে 664 পেজে চলে যাচ্ছি, একবারে চলো 664 পেজ। জানো নিশ্চয়ই, আমাকে আগে রিয়াকশনটা লিখে দেখাও। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2 আর O2 গ্যাসের ভরের অনুপাত হলো। হাইড্রোজেন আর অক্সিজেনে জলের তড়িৎ বিশ্লেষণ করছো, সেখানে মানে কোশ্চেনটা বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে মানে 1.12 দেখো, মানে 664 পেজ, 664 পেজেতে 1.12 এর কোশ্চেন। বিভাগ কয়ের? জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন, ওদের ভরের অনুপাত বলছে। মানে এখানে কোনো কিছু বলে না। হাইড্রোজেনের কত? তোমার 1:2 আণবিক ভর 2, আর অক্সিজেনের কত? O2 ফর্মেই ফর্ম হবে, তাহলে 2 × 16 মানে 32।
তার মানে ভরের অনুপাত বলছে, গ্যাসের ভরের অনুপাত, তার মানে কি হয়ে যাচ্ছে 2:32, তার মানে 1:16। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি। এটা তো বলা উচিত ছিল। অপশন সিটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে কোশ্চেনে দেখো 664 পেজের বিভাগ খ 12.12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে। এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন তড়িৎদ্বারে কি ঘটে, মানে কোথায়, মানে তড়িৎদ্বারে জারণ ঘটে বলেছে। দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড, ঠিক আছে, আমি আগে প্রথমে উত্তরটা বলে দিচ্ছি। ক্যাথোড আর একটা হচ্ছে তোমার অ্যানোড, ঠিক আছে। তার মানে ক্যাথোডটা কি হয়, পজিটিভলি চার্জড। ক্যাথোডে কে যায়, তোমার ক্যাটায়ন যাচ্ছে। ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে। ক্যাটায়ন মানে কি, তোমার পজিটিভলি চার্জড, মানে পজিটিভ চার্জ। ওকে। আর অ্যানোড হচ্ছে তোমার, অ্যানোডে যাচ্ছে অ্যানায়ন, মানে যাতে আর পরবর্তীকালে ভুল না হয়, অ্যানোডে যাচ্ছে অ্যানায়ন, মানে এটা নেগেটিভলি চার্জড, এটা যাচ্ছে, ঠিক আছে। ক্যাথোডটা অ্যাকচুয়ালি কি, পজিটিভ চার্জ কেন যাচ্ছে ক্যাথোডে? ক্যাথোড তড়িৎদ্বারটা কি, মানে ব্যাটারি কোন প্রান্তের সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ প্রান্তের সঙ্গে। ক্যাথোডটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকছে, তাই ওতে পজিটিভ চার্জটা যাচ্ছে। আর অ্যানোডটা হচ্ছে ব্যাটারির পজিটিভ ইন্টের সঙ্গে যুক্ত আছে, তাই ওটা পজিটিভলি চার্জ, তাই ওতে অ্যানায়ন যাচ্ছে, মানে নেগেটিভ চার্জ যাচ্ছে, হ্যাঁ কি না? এটাই মেন ফ্যাক্টর। কিন্তু এরপরে দেখো আমরা অক্সিডেশন আর রিডাকশন কি জানি, যে ইলেকট্রন ছেড়ে দেয়, যেমন ধরো সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে Na++ ইলেকট্রন, তখন সেইটা হয়ে যাচ্ছে জারণ। আর যখন, যেমন ধরো ক্লোরিন যখন ইলেকট্রন নিচ্ছে, তখন সেইটা হয়ে যাচ্ছে বিজারণ। মানে ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে কি বলা হচ্ছে, তোমার জারণ। এবার দেখো ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জ, ধরো যে কোনো একটা তুমি ধরো, এখানে যদি আমি বলি হচ্ছে তোমার, আমাকে বলেছে যে তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎদ্বারে জারণ ঘটে। দেখো ক্যাথোডে কি হচ্ছে, ধরো Cu2 পজিটিভ, এটা ক্যাটায়ন। এ কি করছে, এতে পজিটিভ চার্জ মানে কি, কেমিস্ট্রিতে পজিটিভ চার্জ মানে ওতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট রয়েছে। নর্মালি আমরা পজিটিভ বলতে সবসময় কি বুঝি, অ্যাড হচ্ছে, কিন্তু কেমিস্ট্রিতে উল্টো, পজিটিভ মানেই ওতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, মানে কম আছে। তার মানে কম আছে, সে কি করবে, ইলেকট্রন নেবে। তার মানে যদি সে ইলেকট্রন নিয়ে তোমার ফর্ম করছে সিউ, তার মানে এই রিয়াকশনটা কি হলো, মানে এটা কার ক্ষেত্রে ঘটছে, ক্যাথোডের ক্ষেত্রে ঘটছে, ক্যাথোডে, ঠিক আছে। তার মানে এখানে ইলেকট্রন নিচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে বিজারণ, তাই তো। ইলেকট্রন একটু আগে কি বললাম, ইলেকট্রন লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। তার মানে আমার ক্যাথোডে হয়ে যাচ্ছে তোমার বিজারণ, আর অ্যানোডে কি হবে, অ্যানোডে ধরো কোনো, ধরো এরকম ব্যাপার যদি ধরো কপারের, একটু আগেই লিখছিলাম, এ ইলেকট্রন ছাড়ছে, Cu2 পজিটিভ প্লাস 2 ইলেকট্রন, আমি কপারের ক্ষেত্রেই বললাম। তার মানে এইটা হয়ে যাচ্ছে জারণ, মানে অ্যানোডে হয়ে যাচ্ছে তোমার জারণ। তার মানে তোমার উত্তরটা কি হবে, যে অ্যানোডে শুধু লিখবে অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, আর কিছু লেখার দরকার নেই। তুমি এর বেশি লিখতে যাবে না, কারণ যেরকম কোশ্চেন জিজ্ঞেস করেছে সেটাই উত্তর বলো। তুমি বেশি জানো বলে তুমি বেশি লিখলে তোমাকে বেশি মার্কস দেবে, এরকম ব্যাপার নাই। বেশি মানে হচ্ছে তোমার বেশি লিখতে গিয়ে তোমার যদি ভুল হয়ে যায়, তোমার মার্কস কেটে নিতে পারে। আর নর্মালি টিচাররা কাটে না, মানে সঠিক উত্তরটা লিখেছো, তার সঙ্গে যদি এক্সট্রা লেখার থাকে তাহলে সেটাকে ইগনোর করে দেয়, কাটে না। হ্যাঁ, এবার কিছু টিচার আছে যে যেমন লিখেছে সেরকম, কিন্তু যেটা বোর্ডের ইনস্ট্রাকশন থাকে সবসময় টিচাররা মার্কস দেওয়ার জন্যই এগিয়ে থাকে, তোমাকে মার্কস কম দেওয়ার জন্য কখনোই টিচাররা বসে থাকে না। হ্যাঁ, এবার তুমি বলবে যে অনেকের মার্কস এধার ওধার হয়ে গেছে, ওগুলো হয় ডেটা এন্ট্রি করার টাইমে প্রবলেম ঘটে, বা এমনি টিচাররা সাধারণত নর্মালি খুব ভালো মার্কস দেয়। মানে টিচাররা তুমি কিছু লিখেছো, সেই লেখাটাকে পড়ে বুঝে মার্কস দেওয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছে, মানে তোমাকে মার্কস দিতেই ওরা বসে আছে, এই না যে টিচাররা মার্কস দিচ্ছে না।
মানে বোর্ডের যারা খাতা থাকে, ঠিক আছে। হ্যাঁ, তোমার এবার যদি সাদা খাতা থাকে তাহলে স্যার কি করে নাম্বার দেবে? তুমি কিছু লিখে এলে তোমাকে কিছু না কিছু মার্কস দেবে। তাহলে বুঝতে পারলে অ্যানোডে কি ঘটে, ক্যাথোডে কি ঘটে, এটা মনে রাখতে হবে। ক্যাথোডে ঘটে তোমার বিজারণ, কারণ ওখানে ইলেকট্রন কি হচ্ছে, নিচ্ছে, ক্যাটায়ন ইলেকট্রন নিচ্ছে, কারণ ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর অ্যানোডে সেখানে ইলেকট্রন ছাড়ছে, কারণ ওখানে ইলেকট্রন রিচ আছে, বেশি আছে। তাহলে উত্তর হচ্ছে এইটা, তার এক্সপ্লেনেশনটা এটা আগে জানতে হবে। এবারে নেক্সট কোশ্চেনে চলো। 664 পেজের বিভাগ ঘ বলছে 4-10 মানে 4.10 বলছে সোডিয়াম ক্লোরাইডের, দাঁড়াও একবার মিলিনি, এর সঙ্গে অর আছে নাকি দেখো। 664 পেজের অর আছে না? অর মনে হচ্ছে নেই। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? বলছে কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, কেন ব্যাখ্যা করো। এটা একটা কোশ্চেন। আর একটা বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার, তাই তো 22.4 লিটারই বলেছে তো, এটা 22.4 লিটার, ঠিক আছে। 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? প্রথম কোশ্চেনটা খুব সোজা, দ্বিতীয় কোশ্চেনটা একটু জটিল, কিন্তু কোশ্চেনটা সোজা। এবার তুমি আমাকে বলো যে কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন হয় না কেন, আর হচ্ছে তোমার গলিত সোডিয়াম তড়িৎ পরিবহন করে কেন, ব্যাখ্যা করো। দুটো কথা তো, কঠিন যখন সেটা ক্রিস্টাল ফর্মে রয়েছে সেটা আয়নে বিভাজিত হচ্ছে না, যদি আয়নে বিভাজিত না হয় তাহলে কোনো হচ্ছে কি বলে সেখানে ইলেকট্রন তড়িৎ প্রবাহ কি করে হবে। আর যখন জলীয় তড়িৎ হচ্ছে তখন এমনি সোডিয়াম ক্লোরাইড কি তড়িৎযোজী যৌগ, জলের সঙ্গে মিক্স হয়ে গিয়ে সেটা আয়নে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে Na+Cl-, তাই তড়িৎ পরিবহন করছে। আবার কি লিখবে, এর বাইরে কিছু লেখার নাই তো। বা গলিত অবস্থায় যেটা বলা হয়েছে, গলিত অবস্থাতে তোমার সেটা তরল অবস্থায় যাচ্ছে Na+Cl-। তার মানে তোমার অ্যান্সারটা কি হবে, দেখো আমি এর ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, কারণ হচ্ছে কঠিন NaCl আয়নে বিয়োজিত হয় না, এই লাইনটাই লেখো, আয়নে বিয়োজিত হয় না, মানে তড়িৎ যেহেতু আয়নে বিয়োজিত হচ্ছে না তাই কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না। কি লিখছো এখানে, শুধু এই লাইনটা লিখতে হবে যে কঠিন সোডিয়াম ক্লোরাইড আয়নে বিয়োজিত হয় না, তাই কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না। হয়ে গেল, এই লাইনটা লিখলে। এর পরের লাইনটায় কি লিখছো, পরের লাইনটা লেখার আগে এই রিঅ্যাকশনটাকে লিখে দাও, NaCl gives Na+Cl-। ঠিক আছে, মানে এইটা একটা অ্যান্সার হয়ে গেল কঠিন। এইটা লিখছো, এখানে নিচে লিখে দেবে তরল সোডিয়াম ক্লোরাইড ব্র্যাকেটের মধ্যে, তাহলে তোমার অ্যান্সারটা লেখার টাইমে সেপারেট হয়ে গেল। বা গলিত বলেছে, বা সব থেকে ভালো তরল বলতে পারো, গলিত বলে, এখানে গলিত বলেছে তো গলিতই লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডকে তুমি দেখিয়ে দিচ্ছ যে আয়নে বিয়োজিত হচ্ছে, তার মানে আয়নে বিয়োজিত হলে কি হবে, সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, আয়ন সোডিয়াম দ্রবীভূত অবস্থায়, তাহলে কি লিখবে, গলিত, এই লাইনটা লিখবে এবার, গলিত সোডিয়াম ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে, এই লাইনটা লিখবে, বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন দেয়, তাই গলিত NaCl তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, বুঝতে পারলে। আর এর বাইরে কিছু লেখার দরকার নেই,
এর পরের কোশ্চেনটা বলো, পরের কোশ্চেনটা একটু, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? জলের তড়িৎ বিশ্লেষণ করছো মানে H2O ডিসোসিয়েট হয়ে কি ফর্ম করছে, H প্লাস OH মাইনাস, ঠিক আছে? এইটা হচ্ছে মেন রিয়াকশনটা। এবার আগে আমি রিয়াকশনটা লিখছি, ক্যাথোডে কোনটা যাচ্ছে, আগে রিয়াকশনটা দেখাতে হবে এখানে কিন্তু একটুখানি। ক্যাথোডে হচ্ছে H প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে হয়ে যাচ্ছে তোমার H, তাই তো? এরপরে দুটো H অ্যাড হয়ে এটা ফর্ম হয়ে যাচ্ছে, দুটো করেও লিখতে পারো, এখানে 2 দিয়ে করতে পারো, দিয়ে H2 গ্যাস, এটা হচ্ছে ক্যাথোডে ফর্ম হচ্ছে। আর অ্যানোডে কি হচ্ছে বলো? অ্যানোডে দেখো, অ্যানোডে তোমার OH মাইনাস যাচ্ছে, OH মাইনাস কি করবে, এই ইলেকট্রন ছাড়ছে, OH মাইনাস, OH হলো প্লাস ইলেকট্রন, এবার এখানে লিখবে 4OH থেকে তোমার ফর্ম হবে O2 প্লাস 2H2O, মানে তোমার এইটা গ্যাস, মানে একটা হয়ে যাচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, আর একটা হয়ে যাচ্ছে অক্সিজেন গ্যাস, ঠিক আছে? অক্সিজেন গ্যাস। এবারে আমাকে কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, যে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে কত গ্যাস, অ্যানোডের গ্যাসের আয়তন কত হবে? আগে রিয়াকশনটা ভালো করে ভাবো, ওভারঅল রিয়াকশনটা কি ছিল, H2O, আর আমি ক্যাথোডে, এটা জেনারেল রিয়াকশন, এখানে পাচ্ছ H2 প্লাস O2, এটাকে যদি ব্যালেন্স করো, এখানে 2 করলে এখানে তোমার এইটা 2 হচ্ছে। এবার রাসায়নিক গণনার কনসেপ্ট আসছে, এইটা ছিল তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট, এটা লিখতে হবে কিন্তু আমার, এইটা হচ্ছে তুমি লিখবে মোট রিয়াকশন বা নেট রিয়াকশন বা ওভারঅল রিয়াকশন। ওভারঅল রিয়াকশন হচ্ছে তোমার এইটা, তাহলে এইটাতে তুমি দেখতে পাচ্ছ। আর রাসায়নিক গণনাতে কি পড়েছিলে, জেনারেল ফর্মে এটা 2 মোল, আর এইটা ছিল 2 মোল, এটা 1 মোল, ঠিক আছে? হ্যাঁ কি না? মানে 2 মোল H2O থেকে 2 মোল হাইড্রোজেন পাচ্ছ, মানে হাইড্রোজেনটা কোথায় আছে, এটা হচ্ছে তোমার ক্যাথোড, এটা ক্যাথোড, আর এইটা হচ্ছে তোমার অ্যানোড। তার মানে আমার বলেছে অ্যানোডে উৎপন্ন গ্যাস কি রেশিও দেখতে পাচ্ছ, 2:1 অনুপাতে হচ্ছে, হ্যাঁ কি না? আমি 2 মোল থেকে 1 মোল পাচ্ছি, আর আমার গিভেন দেওয়া রয়েছে কি, এটা 22.4 লিটার দেওয়া রয়েছে। আগে কোশ্চেনটা বুঝে নাও ভালো করে, 22.4 লিটার ক্যাথোডে উৎপন্ন হচ্ছে, আর আমাকে অ্যানোডের গ্যাসটা উৎপন্ন হবে। এবার আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে 2 মোল থেকে 1 মোল অক্সিজেন পাচ্ছ, মানে 2 মোল ওয়াটার থেকে 1 মোল অক্সিজেন পাচ্ছ। আর এই জেনারেল ফরম্যাটে হচ্ছে দেখতে পাচ্ছ 2 মোল হাইড্রোজেন ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, 1 মোল অক্সিজেন ইকুয়ালস টু, কেন বলছি, কারণ এদের রেশিওটা কি দাঁড়াচ্ছে, 2:1 অনুপাত, মানে যদি 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে 1 মোল অক্সিজেন উৎপন্ন হবে, সেই জন্য, কারণ 2 মোল ওয়াটার থেকে তুমি 1 মোল অক্সিজেন পাচ্ছ, তার মানে এর অ্যান্সারটা তুমি বলবে যে 2 মোল অক্সিজেন থেকে, বা এটাকে তুমি এটাই বলতে পারো। দেখো আমি যদি জেনারেল ফরম্যাটে যাই, এইটা দেওয়া রয়েছে, আর আমরা অ্যাভোগাড্রো টাইমে ওখানে কি বলেছিলাম, যে 1 মোল ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার, মানে 1 মোল ইকুয়ালস টু কি হয়, 1 মোল ইকুয়ালস টু 22.4 লিটার at STP আর NTP, তাই তো, এটা বলেছিলাম। তার মানে তুমি এখানে কি বলবে, যে আমাকে এইটা ক্যালকুলেট করতে হবে, এর আয়তনটা, তাহলে 22.4 লিটার থেকে পাচ্ছ 22.4 লিটার। আমি যদি এর আয়তনের রেসপেক্টে যাই, 2 মোল থেকে পাচ্ছ 1 মোল, মানে আমাকে তাহলে লিটারের আকারে নিয়ে আসতে হবে। তার মানে আমি এই জায়গাটায় দেখো, এটাও হচ্ছে 22.4 লিটার, এটাও 22.4 লিটার, কিন্তু এটার সঙ্গে তার আগে ইন্টু 2 হবে হাইড্রোজেনটা, কারণ এখানে 2 মোল আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 44.8 লিটার। 44.8 লিটার থেকে পাচ্ছ 22.4 লিটার অক্সিজেন, মানে
স্টেটমেন্টটা এরপরে যেটা লিখবে এইটা লেখো, 1 মোল এটা লিখলে এরপরে লিখবে 44.8 লিটার H2 ইকুয়ালস টু, এরকম ইকুয়ালস টু সাইনটা ইকুইভ্যালেন্ট সাইন দেবে, মানে তিনখানা লাইন থেকে পাচ্ছ তুমি 22.4 লিটার অক্সিজেন। ঠিক আছে, তার মানে 1 মোলে কত, 1 লিটারে কত, মানে 22.4 বাই 44.8, আর গিভেন কত দেওয়া রয়েছে 22.4 লিটার, তার মানে 22.4 লিটারে পাবে হাইড্রোজেন থেকে তুমি অক্সিজেন পাবে, তার মানে এটা 22.4 বাই, এখানে ক্যালকুলেশনটা আমি এখানে করছি, দাঁড়াও এখানে করছি ক্যালকুলেশনটা, 22.4 বাই 4.48 ইন্টু 2 ইন্টু 22.4 লিটার, এইটা কাটলে কত হচ্ছে তোমার 2 হচ্ছে, 2 হলে এই 2টা কাটলে 11.2 লিটার, তার মানে অ্যান্সার কত হবে 11.2 লিটার। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, এটা হচ্ছে একদম কনসেপ্ট বেস। আর সব থেকে শর্ট মেথড হচ্ছে তোমার এই লাইনটা লিখে দিয়ে করতে পারো, দেখবে অনেক টিচার এরকম ভাবে বলছে ক্যাথোড অ্যানোডে H2O থেকে ক্যাথোড আর অ্যানোডে হাইড্রোজেন ও অক্সিজেন, মানে লাইনটা লিখবে এরকম যে দেখবে H2 আর O2 উৎপন্ন, এরকম ভাবে লিখবে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত, এরকম ভাবেই বলবে, কিন্তু এইটা লিখতে যেও না, কারণ অনুপাত বলবে 2:1, এরপরে ম্যাথসের নিয়মে চলে যাবে, মানে 22.4 লিটার, যেহেতু আমার অক্সিজেনটা 1, তাহলে 1 বাই কি হয়ে যাচ্ছে তোমার 3 বলবে বা 2 বলবে, দিয়ে 11 পয়েন্ট মিক্স করাবে। তো যেহেতু এখানে এটা যেটা বলছে এই অনুপাতেই হচ্ছে, তার মানে 1/2 না 1/3 হয়ে যাচ্ছে। তো কোনো জায়গায় যদি এরকম ভাবে বলে তুমি এরকম ভাবে করো, এই অ্যান্সারটা এটাই হবে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, দেখো অনেক টিচার এরকম বলে দেবে যে 2:1 অনুপাতে আছে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের অনুপাতটা, তার মানে 22.4 লিটার বলেছে, সেই জন্য 11.2 লিটার। ওইটা কিন্তু একদম কনসেপচুয়ালি মানে ভুল টোটালি, মানে প্রপার এক্সপ্লেনেশনটা এটা হবে, আমাকে ক্যাথোড অ্যানোডের রিঅ্যাকশনটা দেখাবে, ওভারঅল রিঅ্যাকশন এখানে 2 মোল, এখানে 2 মোল লিখবে, এখানে 20, মানে একদম এইটার পর থেকে পুরো রাসায়নিক গণনার অঙ্ক। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, মানে এইটাতে কনসেপচুয়ালি কোনো ভুল নেই, অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার পরের কোশ্চেনটার 11.2 লিটার। মানে অ্যান্সারটা দেখবে অনেক টিচার বলছে 2 লাইনে, যে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, অতএব 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, তার মানে অক্সিজেন উৎপন্ন হবে 11.2 লিটার। মার্কস দেবে, কিন্তু তুমি যে কনসেপচুয়ালি, মানে তোমাকে ধরো এখানে ওয়াটার বললো, অন্য কিছু ঘুরিয়ে দিলে বা রাসায়নিক গণনাতে যদি আলাদা করে দিত তখন কি করতে? ঠিক আছে, যাকে বুঝতে পারলে না, বুঝতে পারলে না। এরপরে দেখো, এরপরে হচ্ছে 686 পেজে চলে যাও, 686 পেজে হচ্ছে তোমার প্রথম কোশ্চেনটা বলো, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত হয় কি হবে? জারণ, এইমাত্র বলছিলাম না বিজারণ, দেখো এক্ষুনি ভুলে গেলে, ক্যাথোডে কি সংঘটিত হবে, এখানে ক্যাথোড বলেছে, ক্যাথোড, হ্যাঁ তো এইমাত্র বললাম, তার মানে বিজারণ হবে ক্যাথোডে। ক্যাথোডটা হচ্ছে তোমার নেগেটিভ, ওখানে ক্যাটায়ন যাচ্ছে, মানে সেই ইলেকট্রন নেবে। মানে কিভাবে মনে রাখবে, দেখো যে প্রথমে ডেফিনেশনটা মনে রাখবে যে অক্সিডেশন কি আর বিজারণ কি। অক্সিডেশন হচ্ছে লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, কোনো মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে অক্সিডেশন, মানে জারণ। আর যখন ইলেকট্রন নিচ্ছে, মানে গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। তো যখন ইলেকট্রন নিচ্ছে, এবার হিসাব করো ক্যাথোডে কি যায়, ক্যাটায়ন, ক্যাটায়নে কি রয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে,
তার মানে ও ইলেকট্রন নেবে, তাহলে ইলেকট্রন নেওয়াটাকে কি বলে? বিজারণ বলে। আর অ্যানোড কি হচ্ছে তোমার ইলেকট্রন, ওই অ্যানোডটা হচ্ছে পজিটিভলি চার্জ, ওখানে অ্যানায়ন যাচ্ছে মানে ইলেকট্রন রিচ এলিমেন্ট যাচ্ছে, ও ইলেকট্রন ছাড়বে, মানে ইলেকট্রন গ্রহণ করাটা হয়ে যাচ্ছে বিজারণ, ইলেকট্রন ছেড়ে দেওয়াটা হয়ে যাচ্ছে তোমার জারণ, হ্যাঁ কি না? তো এইটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বিজারণ, মানে অপশন সিটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন সি। বুঝে গেল? এবারে 686 পেজের পরে এইটা আসো, 686 বিভাগ খ, 686 বিভাগ খ এতে দেখো, অ্যানোড মাডে উপস্থিত একটি ধাতুর নাম লেখো। এটা একটা বেশ ভালো কোশ্চেন। অ্যানোড মাড কি বা অ্যানোড মাড কাকে বলে? এনে দেখো কোশ্চেনে কি বলছে, অ্যানোড মাডে উপস্থিত একটি ধাতুর নাম লেখো। আগে প্রথমে বলো অ্যানোড মাড কি। অ্যানোড মাড হচ্ছে কপারের মানে কপারের ধাতু, মানে কপার ধাতু নিষ্কাশনে, মানে কপার নিষ্কাশনে তোমার কি হয় অবিশুদ্ধ, মানে যেটা তোমার হচ্ছে তোমার ওইটা কি বলে ইম্পিউরিটি হিসাবে থাকে, কপারের ধাতু নিষ্কাশনে যে ইম্পিউরিটিস থাকে সেটা হচ্ছে অ্যানোড মাড, মানে সেটা অ্যানোডে জমা হয়। বলছে কপারের তড়িৎ পরিশোধনে, মানে কপারের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলোই হচ্ছে তোমার অ্যানোড মাড, ঠিক আছে? মানে যেটা অ্যানোডের নিচে কাদার মতন জমা হয়। এবার বলছে এই অশুদ্ধিগুলোর মধ্যে কি কি ধাতু থাকে, এই জন্যই বলছে অ্যানোড মাড হচ্ছে কি, অ্যানোড মাড হচ্ছে তোমার হচ্ছে কপারের ধাতু নিষ্কাশন পদ্ধতির সময় তড়িৎ বিশ্লেষণ, না তুমি এরকম বলবে, অ্যানোড মাড হচ্ছে কপারের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডে যে অশুদ্ধিগুলো জমা হয় সেই অশুদ্ধিগুলো অ্যানোডে কাদা রূপে জমা থাকে, তাকে অ্যানোড মাড বলে। অ্যানোড মাড হলো কপারের ধাতু নিষ্কাশন পদ্ধতিতে অ্যানোডে উপস্থিত অশুদ্ধি, ওই অশুদ্ধিগুলোকেই কি বলা হচ্ছে অ্যানোড মাড। এই অশুদ্ধিগুলো কি কি হতে পারে? অশুদ্ধিগুলো যেটা ইম্পিউরিটি হিসেবে থাকছে, কোন কোন মেটাল থাকতে পারে? তোমার এজি থাকতে পারে, সিলভার, গোল্ড আর প্লাটিনাম, এই ধাতু যুক্ত এইগুলো অশুদ্ধি হিসাবে থাকে। মানে তুমি তিনখানা মেটাল আমি লিখে দিলাম, একটি ধাতুর নাম বলেছে, তুমি সিলভার লিখতে পারো, গোল্ড লিখতে পারো আর প্লাটিনাম লিখতে পারো, বুঝতে পারলে? এবার বলছে রূপার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? হ্যাঁ, তো রূপার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য রূপে এখানে লিখবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে দাগ নাম্বার দিয়ে ঠিকঠাক লিখবে একদম। তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, তাই তো? রূপার তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তো হচ্ছে তোমার রূপার তড়িৎ লেপনে বা রূপার ওপর রূপার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম কি? ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তার মানে এক কথায় তুমি কি মনে রাখবে? পটাশিয়াম, এখানে লিখো এটা পটাশিয়াম, একটু আগেই বলে দিয়েছিলাম, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে? এর উত্তরটা হবে এটা। হয়ে গেল এই কোশ্চেনটা, হ্যাঁ কি না? এরপরে দেখো বলছে যে বিভাগ ক্ষয়ে 686 পেজে, না এটা তো গেল, কি রূপে কি ব্যবহার করাই তো বলে দিলাম এক্ষুনি। তারপরে ঘ বিভাগে চলে যাও, 4-8 বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সংগঠিত ক্যাথোড অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। এটা অনেকবার বলেছি, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, মানে তড়িৎ বিশ্লেষণ থেকে এই কপার তড়িৎদ্বার ব্যবহার করে এই যে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এর আগেও আমি বলেছি, মানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য, না
কি বলছে, জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে সংগৃহীত ক্যাথোড অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। মানে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটি লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মাধ্যমিকের 2026-এর জন্য। তাহলে কি লিখবে না আমি বলে দেবো। কি মনে রাখতে বলেছি, যে কপার সালফেট আজকেই লিখেছো তুমি, এরকম ভাবে ডিসোসিয়েট লিখবে, CO2 পজিটিভ SO4 2 নেগেটিভ। এখানে লিখছো তুমি ক্যাথোড বিক্রিয়া, এরপরেই এই ওপরের লাইনটা লিখবে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া বলে যখন লিখছো তুমি এখানে, মানে ক্যাথোডে কি যাবে, ক্যাটায়ন, মানে CO2 পজিটিভ, এ কি করবে, ইলেকট্রন নেবে, দিয়ে দুটো ইলেকট্রন নিলে এটা হয়ে যাচ্ছে Cu। এবারে লিখছো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে লিখছো তুমি Cu gives CO2 পজিটিভ প্লাস 2 ইলেকট্রন। হয়ে গেল দুটো বিক্রিয়া, এ একটা বিক্রিয়া, এ একটা বিক্রিয়া, 3 নাম্বার পেয়ে গেলে। কিন্তু আর কিছু বলেনি, এক একটা বিক্রিয়া লিখলে 1.5 নাম্বার করে। এই ইলেকট্রন নিচে, তার মানে এটা বিজারণ, আর এ ইলেকট্রন ছাড়ছে। হ্যাঁ, তো ওই জন্যই তো বারবার জিজ্ঞেস করছি আমি, মানে তুমি যে গুলিয়ে ফেলবে সেটা আমি জানি, কারণ ওই জন্যই তোমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে। এরপরে দেখো 686 পেজ হয়ে গেল, এরপরে 707, আর কটা বাকি আছে দেখি, 687 যদি না, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কি বলো?